আজ আমি আপনাদের এক ভয়ানক ইন্দোনেশিয়ান হরর মুভির গল্প বলবো, যার নাম পেমোকে মান শয়তান, যেটাকে অনেকে শয়তান সেটেলমেন্ট বা দ্য ডেভিলস লায়ন নামেও চেনে। পুরো ফিল্মটা ভরা আছে হরর আর সাসপেন্সে, যেখানে একের পর এক ভয়ঙ্কর দৃশ্য আপনাকে পর্দা থেকে চোখ সরাতে দেবে না। তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে সরাসরি সিনেমার গল্পে ঢুকে পড়ি। মুভির শুরু হয় এক মহিলাকে দিয়ে, যাকে গ্রামের লোকজন এবং এক শামান মানে জাদুকর নির্মমভাবে শাস্তি দিচ্ছিল। গ্রামের মানুষের সন্দেহ ওই মহিলা একজন ভয়ানক ডাইনি। শামান তার ক্ষতস্থানে লেবুর রস ছিটিয়ে দেয়, যার ফলে যন্ত্রণায় মহিলা চিৎকার করতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে তাদের কাছে প্রাণ ভিক্ষা চায় আর বলে, এই গ্রামের যত ভালো কিছু হয়েছে সবকিছু আমার কারণেই হয়েছে, আমি কোনো ডাইনি না। কিন্তু সামান তার কথায় একটুও বিশ্বাস করে না। মহিলা মরার আগে সবাইকে সতর্ক করে বলে, তোমরা যদি আমাকে মেরে ফেলো, এই গ্রামের কোনো মানুষ জীবিত থাকবে না, সবাইকেই মরতে হবে। কিন্তু এই সতর্ক বার্তা শুনেও সামান তার সিদ্ধান্ত থেকে সরে আসে না, আর তার নির্দেশে জল্লাদ মহিলার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই গ্রামে শুরু হয় হইচই আর আতঙ্ক। লোকজন ভয় পেয়ে চারদিকে দৌড়াতে থাকে, কিন্তু তখন হঠাৎ দেখা যায় ওই মহিলার কাটা মাথাটা আস্তে আস্তে নড়ছে। এতে বোঝা যায় সে সত্যিই কালো জাদুবিদ্যায় জড়িত ছিল, আর সে নির্দোষের ভান করছিল। এরপর সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই এক তরুণী মেয়েকে, যার নাম আলিন। সে কাজ থেকে বাড়ি ফিরছিল। ঠিক তখনই রাস্তায় দুজন লোক এসে তাকে ঘিরে ধরে। আসলে আলিনের বাবা তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। তিনি মারা যাওয়ার কারণে এখন তারা চায় ঋণটা আলিনই শোধ করুক। ওরা আলিনকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আলিন একটা ভাঙা বোতল তুলে তাদের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে আলিনের ছোট ভাই বাগাজ, যার যত্ন নেই গানি নামের একজন। আলিন যখন কাজে যায় তিনি তার দেখাশোনা করেন। তাদের পরিবারের আর্থিক অবস্থা এতই খারাপ যে ঘরে ঠিকমতো খাবারের টাকাও থাকে না। এরপর রাতে আলিন এক ভয়ানক দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে তার বাবা তাকে দোষ দেয় এবং বলে, আমার মৃত্যুর কারণ একমাত্র তুই। বাবা প্রতিশ্রুতি দেয় সে বারবার ফিরে এসে আলিনকে যন্ত্রণায় ভরিয়ে তুলবে, তাকে শান্তিতে থাকতে দিবে না। এরপর সকালে আলিন বাড়ি থেকে বের হয়, কিন্তু কাজে যায় না। তার আসল উদ্দেশ্য ছিল চুরি করা। এই চুরির পরিকল্পনা ছিল গানি আর ফিতার তৈরি। ফিতা শুরুতে আলিনের উপর রেগে যায়, কিন্তু গানি তাকে বুঝিয়ে বললে সেও অবশেষে রাজি হয়ে যায়। এরপর আমাদের পরিচয় করে দেওয়া হয় জিয়া নামে এক মেয়ের সঙ্গে। সে গানি আর ফিতার ঘনিষ্ঠ বন্ধু। এই তিনজন মিলে আলিনকে সঙ্গে নিয়ে এক ধনী পরিবারের বাড়ির দিকে রওনা হয়। বাড়ির সামনে পৌঁছে তারা দেখে গেটের পাশে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। বিষয়টা সন্দেহজনক মনে হওয়ায় তারা ফোন করে তাদের সঙ্গী ডুডিকে, যে ওই বাড়ির সম্পর্কে আগেই তাদের তথ্য দিয়েছিল। ডুডি জানায় প্রতি শুক্রবার এই পরিবার বাইরে যায়, আর সেই দিন বাড়িটা একদম খালি থাকে। তবুও গানি ঝুঁকি নিতে চায় না। সে সিদ্ধান্ত নেয় রাত পর্যন্ত অপেক্ষা করবে। এই সময় আলিন হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়, যেন কিছু সামনে অশুভ কিছু ঘটতে চলেছে। রাত নামতে আলিন, গানি আর ফিতা চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকে পড়ে, আর জিয়া বাইরে গাড়িতে বসে পাহারা দিতে থাকে। আসলে জিয়া একজন অ্যাথলেট, কিন্তু তার হৃদরোগ এতটাই মারাত্মক যে খুব শীঘ্রই তার অপারেশন দরকার। তার চুরি করার আসল কারণই ছিল চিকিৎসার খরচ জোগাড় করা। বাড়ির ভেতরে ঢুকে তিনজন আলাদা আলাদা দিকে খোঁজাখুঁজি শুরু করে। তাদের মধ্যে নিয়ম ছিল খুব বেশি জিনিস তোলা যাবে না, যাতে কেউ সন্দেহ না করতে পারে। গানির হাতে পড়ে দামি ঘড়ি, আলিন পাই পান্নার চুড়ি আর আংটি, আর ফিতা খুঁজে পায় সোনার কয়েন। কিন্তু লোভে পড়ে ফিতা সবকিছুই তুলতে শুরু করে। ঠিক তখনই গানি একটি আলমারির ভেতর টাকার বান্ডিল দেখতে পায়। সে সেটি হাতে তোলে, কিন্তু পেছনে ফিরে তাকাতেই দেখে একটি কাটা মাথা তাকিয়ে আছে তার দিকে। ভয়ে সে পিছিয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে আবার তাকিয়ে দেখে সেখানে শুধু টাকা আর কিছুই নেই। এবার আলিনের মনেও লোভ চেপে বসে। সে সব চুড়ি ও আংটি গুছিয়ে নেয় নিজের ব্যাগে। ঠিক তখনই সে হঠাৎ দেখে তার ছোট ভাই বাগাস দাঁড়িয়ে আছে তার সামনে। আলিন ভয়ে কেঁপে ওঠে এবং তার পিছু নিতে শুরু করে। এই সময় গানিও সেখানে এসে পৌঁছায়। আলিন বলে, আমি আমার ভাইকে নিচে নামতে দেখেছি, কিন্তু নিচের দিক থেকে আসছে একটা পচা বীভৎস গন্ধ। অন্যদিকে ফিতা যখন এক আয়নার সামনে দিয়ে যায়, তখন তার চোখের সামনে এমন কিছু ঘটে যা দেখে রক্ত হিম হয়ে যায়। আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখতে পায়, আর হঠাৎ দেখে সেই প্রতিচ্ছবির পেট থেকে একটি ভ্রূণ বেরিয়ে আসছে।
এই দৃশ্য দেখে ফিতার শরীর কাঁপতে শুরু করে। এদিকে গানি আর আলিন ধীরে ধীরে বেসমেন্টে নেমে আসে। ওরা সেখানে দেখে একটি মেয়েকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর তার চারপাশে ছড়িয়ে আছে অনেকগুলো লাশ। মেয়েটি কাপা গলায় বলে, আমার নাম সুখমা, আমাকে বলি দেওয়ার জন্য এখানে বেঁধে রাখা হয়েছে। কিন্তু দেখা যায় ওই দড়িগুলোর উপর কালো জাদুর শক্তি প্রয়োগ করা হয়েছে। তবুও আলিন সাহস করে একটার পর একটা দড়ি কেটে তাকে মুক্ত করে ফেলে। গানি সঙ্গে সঙ্গে জিয়াকে বলে, ভ্যান নিয়ে এখানেই চলে এসো। তিনজন দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে যেতে চায়, কিন্তু তখনই তারা বুঝতে পারে সব দরজা আর জানালা যেন অদৃশ্য কোনো শক্তির মাধ্যমে বন্ধ হয়ে গেছে। ফিতা একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়ে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো ফল হয় না। রাগে ফিতা চিৎকার করে ওঠে, এত জিনিস কেন তুললি আলিন? এখন আমাদের সবার জন্য বিপদ ডেকে আনলি। আলিন কাঁদতে কাঁদতে জবাব দেয়, এটাই ছিল আমার শেষ চুরি। একেবারেই বড় কিছু করতে চেয়েছিলাম, যাতে পরে আর কখনো চুরি করতে না হয়। গানি তাদের শান্ত করতে চেষ্টা করে এবং বলে, আমরা দুটো দলে ভাগ হয়ে খুঁজি। ফিতা আর আলিন একপাশে, আমি আর সুখমা অন্যদিকে যাচ্ছি। ফিতা যাওয়ার আগে গানির হাতে একটা ছুরি তুলে দেয়। আলিন আর ফিতা যখন অন্য ঘরে পৌঁছায়, তারা দেয়ালে ঝুলন্ত একটা পুরনো ফ্যামিলি ট্রি দেখতে পায়। ওই তালিকায় সেই মহিলার নাম লেখা ছিল, যাকে সিনেমার শুরুতে ডাইনি ভেবে পুড়িয়ে মারা হয়েছিল। তার নাম ছিল সুতোষমা। আর আশ্চর্যের বিষয়, তার জন্মদিন আর সুকুমার জন্মদিন দুটোই একই দিনে, অর্থাৎ সেই কালো শুক্রবারে। ওদিকে গানি আর সুকুমা আরও ভেতরের এক ঘরে পৌঁছায়। হঠাৎ সুকুমা অদ্ভুত ভাষায় কিছু বিড়বিড় করতে শুরু করে। গানি কাছে গিয়ে শোনার চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার চোখ পুরো কালো হয়ে যায়। পরের মুহূর্তে সুকুমা নিজের মুখ থেকে একটা জীবন্ত পোকা বের করে গানির কানে ঢুকিয়ে দেয়। গানি যন্ত্রণায় চিৎকার করে ওঠে, আর সুকুমা ঠান্ডা গলায় বলে, এখন আর কেউ এই বাড়ি থেকে জীবিত বের হতে পারবে না, সবাইকেই মরতে হবে। পরের মুহূর্তে গানি দেখতে পায় ফিতা, আলিন আর জিয়ার মৃতদেহ পড়ে আছে। তার চিৎকার শুনে ফিতা আর আলিন ছুটে আসে। ঠিক তখনই দেয়ালে ফুটে ওঠে সেই পোর্ট্রেট, যেটা আমরা সিনেমার একদম শুরুতে দেখেছিলাম। রাস্তায় দৌড়ানোর সময় আলিন আবার তার ভাই বাগাসকে দেখতে পায়, আর তাকে ধরতে সে আলাদা পথে ছুটে যায়। অন্যদিকে গানি দেখতে পায় ফিতার ভেতর এখনো সুকুমার আত্মা ভর করছে। সে সেই ধারালো ছুরিটা নিয়ে ফিতার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ফিতা কোনো মতে বেঁচে গিয়ে এক ঘরের ভিতরে লুকিয়ে পড়ে। সেখানে হঠাৎ একটা অদৃশ্য শক্তি তাকে কবজা করে ফেলে, আর সে নিজেই নিজের শরীরে আঘাত করতে শুরু করে। উপর থেকে শত শত পোকা ঝরে পড়ে তার গায়ের উপর। এদিকে বাইরে গাড়িতে বসে জিয়া বারবার ওয়াকিটকিতে ডাকছে, কিন্তু কারো কোনো উত্তর নেই। হঠাৎ সে ফিতার কণ্ঠ শুনতে পায়, কিন্তু আমরা তো জানি ফিতা তো অনেক আগেই মারা গেছে। ঠিক তখনই গাছের ডালে উল্টো ঝুলে থাকা সুখমাকে দেখা যায়, আর বুঝতে পারা যায় এই ভয়ানক কণ্ঠটা আসলে তারই। জিয়া টর্চ জ্বালিয়ে সুখমার দিকে বারবার আঘাত করার চেষ্টা করে, কিন্তু সুখমা কেবল অদ্ভুত হাসি হাসতে থাকে। ওই হাসি শুনে জিয়ার গা কাঁটা দিয়ে ওঠে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার অসুখ, তার দুর্বল হৃদয় তাকে আটকে দেয়। ছুটতে ছুটতে হঠাৎ পড়ে যায়। তার বুক ধরফর করে বন্ধ হয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়। এখন সব পরিষ্কার, সবকিছুর নৈপথ্যে আসলে সুখময় ছিল। এদিকে আলিন তার ভাই বাগাসকে খুঁজতে খুঁজতে এক ঘরের সামনে পৌঁছে যায়, কিন্তু মুহূর্তে বাগাস অদৃশ্য হয়ে যায়, আর তার জায়গায় হাজির হয় তার বাবার আত্মা। আলিন ভয় পেয়ে অন্য ঘরের দিকে দৌড় দেয়। সেখানে এক অচেনা মানুষ তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে পেলে আলিন দেখে সে গানির সঙ্গে একই ঘরে বন্দি, আর সেই অচেনা লোকটা অদ্ভুত আচরণ করছে। সে তাদের কানের ভেতর থেকে পোকা বের করে দেখায়, বলে, এটা কালো জাদু। এই পোকাগুলো কেবল মাধ্যম, এই জাদু দিয়ে মানুষের মন আর আত্মা দখল করে নেওয়া যায়। সে আরো জানায়, তোমরা যাকে মুক্ত করেছিলে সে মেয়েটি ভয়ানক শক্তিশালী এক আত্মা, আর 20 বছর আগে তাকে একটি মিশন দেওয়া হয়েছিল, যারা কালো জাদু চর্চা করে তাদের সবাইকে শেষ করে দেওয়ার, এবং সে এখনো সেই কাজই করছে। আলিন আর গানি তার কথা বিশ্বাস করতে পারে না। তখন লোকটা তাদের অতীতে নিয়ে যায়। সেই দৃশ্যটা আবার দেখা যায়। সুতোষমী নামের সেই নারী, যার মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, মাথা কেটে ফেলার পরও সে কথা বলেছিল, কারণ তাকে অভিশাপ দেওয়া হয়েছিল সে কখনো পুরোপুরি মারা যাবে না, আর তার পরের প্রজন্মের মাধ্যমে আবার ফিরে আসবে। লোকটা বলে, সুকুমাকে একমাত্র এক বিশেষ তলোয়ার দিয়েই পরাজিত করা সম্ভব। তারপর সে নিজের অতীত দেখায়। যখন সে সেই প্রাসাদে এসেছিল, সেখানে সুকুমার পরিবার মিলে সুতোষমীকে ফেরানোর আয়োজন করছিল। সে সবাইকে শেষ করে দেয়,
কিন্তু এর আগে সতস্যমি ফিরে এসে পড়ে। তাকে সামান্য দুর্বল করা গেলেও পুরোপুরি থামানো যায়নি। সে বলে, আমার নাম রিব, আমি সেই সামানের বংশধর যে প্রথম সতস্যমিকে থামানোর চেষ্টা করেছিল। রিব বলে, ওকে মারা সম্ভব না, কেবল দুর্বল করা যায়, তাই ওই বিশেষ তলোয়ারটা খুঁজে বের করতেই হবে এবং সেটি এখানেই কোথাও লুকানো আছে। এরপর সে আলিনকে সতর্ক করে বলে, গানি খুব শীঘ্রই মারা যাবে। এই বলে তারা তিনজন এক গোপন সুড়ঙ্গে ঢুকে পড়ে। নিচে পড়ে যেতে আলিনের চোখ বিস্ফোরিত হয়ে যায়। এটাই সেই জায়গা যেটা আলিন বারবার তার স্বপ্নে দেখেছিল। দীপ আর গানি ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, কিন্তু হঠাৎই পিছন থেকে এক অদৃশ্য শক্তি আলিনের উপর ভর করে বসে। আর সে কেউ না, সেই পুরনো সামান যে একসময় সতস্যমিকে থামিয়েছিল। এখানেই প্রকাশ পায় সবচেয়ে বড় গোপন রহস্য। আলিন আসলে সেই সামানের বংশধর। ওদিকে উপরের দিকে থাকা সুখমা, যার ভেতর সতস্যমির আত্মা বাস করছে, সে সবকিছু অনুভব করতে থাকে। সে বুঝতে পারে কি ঘটতে চলেছে। এখন আলিন পুরোপুরি সামানের আত্মার বসে চলে আসে আর হঠাৎই মাটির নিচে লুকানো সেই পবিত্র তলোয়ার খুঁজে পায়। যেই মাত্র সে তলোয়ারটা মায়ান থেকে টেনে বের করে, তখনই তারা তিনজন একসাথে সেই গোপন গর্ত থেকে উপরে ছিটকে উঠে আসে। এটা কোনো সাধারণ জায়গা ছিল না, এটাই ছিল সেই গোপন স্থান যেখানে তলোয়ার নিজেই অপেক্ষা করছিল যেন কেউ তাকে মুক্ত করে। এখন সেখানে সুখমা এসে পৌঁছায়, যার শরীরে আসলে সতস্যমির আত্মাই বাস করছিল। অর্থাৎ এটা পরিষ্কার, সুখমা সেই অভিশপ্ত ডাইনি সতস্যমিরই বংশধর, আর তাকে দিয়েই সতস্যমি আবার জীবিত হয়ে উঠেছে। ঠিক তখনই রিপ সেখানে আসে। সে তার মন্ত্র শক্তি দিয়ে সুখমাকে এক ঘরের ভেতর বন্দি করে ফেলে আর আলিন ও গানিকে দ্রুত পালাতে বলে। বাইরে বেরোতেই গানি জিয়ার নিথর দেহটা খুঁজে পায়। অন্যদিকে ঘরে বন্দি সুখমা ভয়ঙ্করভাবে রিবের হাত ছিঁড়ে নেয়। রক্তে ভেসে যায় চারপাশ, আর সঙ্গে সঙ্গে ঘরের সব মৃতদেহ জেগে ওঠে। এখন তারা সবাই জম্বি। ওরা গানি আর আলিনের পিছু নেয়। গানি আলিনকে আগে বাইরে পাঠিয়ে দেয় আর নিজে জিয়ার দেহটা নিয়ে বেরোনোর চেষ্টা করে। ঠিক তখনই তার মরা বাবা জীবিত হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে আলিন গাড়িটা নিয়ে পালাতে যায়, কিন্তু হঠাৎ তার সামনে সুখমা এসে দাঁড়ায়। আলিন কোনো দ্বিধা না করে ভ্যানটা সোজা সুখমার উপর চালিয়ে দেয়। সুখমা গিয়ে ধাক্কা খায় এক গাছের সাথে। আলিন ফিরে গিয়ে গানিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। গানি এখন সুখমার আত্মার বাহিনীর বংশ হয়ে গেছে। মনে আছে তো, রিপ আগেই বলেছিল গানি এখান থেকে জীবিত বেরোতে পারবে না। এরপর প্রকাশ পায় সতস্যমির আসল রূপ। তার উপস্থিতিতে বাতাস জমে যায়, সবকিছু কাঁপতে শুরু করে। সে নিজের আত্মাকে সুকুমার শরীর থেকে আলাদা করে আলিনের উপর ঝাঁপিয়ে পড়ে। আলিনের হাতে তখন সেই পবিত্র তলোয়ার, কিন্তু সতস্যমির ধূর্ততার সঙ্গে পেরে ওঠে না। সে তার বাবার রূপ ধরে আলিনকে বিভ্রান্ত করে ফেলে। সে তলোয়ার ছিনিয়ে নিতে চায়, কিন্তু তলোয়ার যেন কিছুতেই ধরতে পারছে না। শেষমেশ আলিন আবার তলোয়ার তুলে নেয় আর সমস্ত শক্তি দিয়ে সুখমার উপর আঘাত করতে থাকে। অবশেষে সে সুখমার মাথা শরীর থেকে আলাদা করে দেয়, ঠিক যেমনটা হয়েছিল প্রথমে সতস্যমির সাথেও। কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাকে পুরোপুরি মারা যায় না, শুধু কিছু সময়ের জন্য থামানো যায়। এখান থেকে দৃশ্য কয়েকদিন পরে দেখানো হয়। আলিন এখন তার ভাই বাগাজকে নিয়ে গ্রাম ছাড়ছে। সে আবারও ঋণ শোধ করে ফেলেছে, কিন্তু যে লোকটা একসময় তাকে অপমান করেছিল সে আবার আসে আর খারাপ আচরণ শুরু করে। রাগে ফুঁসে ওঠা আলিন তলোয়ার উঁচিয়ে তার দিকে তাক করে। তার গলায় হালকা একটু কেটে যায়। ভয়ে লোকটা আর তার সঙ্গীরা পালিয়ে যায়। কিন্তু এখানেই প্রকাশ পায় শেষ রহস্য। তলোয়ারের শক্তি এখন আলিনের উপরই বোঝা হয়ে দাঁড়িয়েছে। সে সেটার শক্তি আর সহ্য করতে পারছে না। ঠিক তখনই সামনে উপস্থিত হয় রিপ। সে এখনো বেঁচে আছে। সে আলিনকে বলে, এই তলোয়ার মানুষ হত্যার জন্য নয়, এটা কেবল অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য তৈরি। তলোয়ার নিজেই তোমাকে বেছে নিয়েছে আলিন, এখন দায়িত্ব তোমার, এটা যেন শুধু সঠিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এই সতর্কবাণী দিয়েই এখানে ফিল্মটা শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।